ধন্যবাদ আমাকে প্রধানমন্ত্রী করার জন্য। আসলে পোশাক সরি, এটা হচ্ছে আপনাদের সংগঠনটা হচ্ছে প্লাজা। আমি অনেকবার প্রোগ্রাম দেখেছি এবং খুব ভালো মতো দেখেছি যে ছাত্রদের এবং ল পেশায় যারা আছেন তাদের উৎকর্ষতা সাধনের জন্য প্লাজা চমৎকার চমৎকার প্রোগ্রাম করে। তো আমি বেশ লম্বা, 6 ফিট 1/2 ইঞ্চি আমার হাইট। সুপ্রিম কোর্টে ব্যারিস্টার রুকনুদ্দিন মাহমুদ হচ্ছে টলেস্ট লয়ার, সেকেন্ড টলেস্ট হচ্ছে আমাদের প্রিয় অ্যাডভোকেট শিমুল, থার্ড মেবি আমাদের ব্যারিস্টার আশরাফ, ফোর্থ মেবি আমি। তো আশরাফ আসার আগে আমি থার্ড ছিলাম। পার্লামেন্টে আমি সেকেন্ড টলেস্ট পার্লামেন্টারিয়ান, তো সবচেয়ে লম্বা ছিলেন শামী ওসমান সাহেব। তো আমরা লয়ের সাথে আমার খুব ওতপ্রোত সম্পর্ক। আমার বাবা ঢাকা ভার্সিটির লয়ের প্রফেসর ছিলেন, প্রফেসর ডক্টর এবিএম মফিজুল ইসলাম পাটোয়ারি। তার বই এখনো অনেকে আপনারা পড়েন। মা অ্যাডভোকেট ছিলেন, বোন ল পড়েছেন, বড় ভাই ল পড়েছেন, আমার মেয়েও এ লেভেল পড়ছে, আশা করি ল পড়বে। এবং আমরা একটা ল ইউনিভার্সিটি চালাই, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ডের চেয়ারম্যান হিসেবে আমি আছি। সে কারণে লিগাল এডুকেশন, ল প্রফেশন সম্পর্কে আই নো এ লিটল বিট। এবং আমি মনে করি এই বিষয়ে প্রচুর রিফর্ম প্রয়োজন। প্রথম হচ্ছে, প্রচুর লয়ের ছাত্র পড়ছে, সবার প্লেসমেন্ট নাই, সবার জব নাই। আবার আমাদের 18 কোটির দেশে কি পরিমাণ লয়ার প্রয়োজন সেটার কোনো অ্যাসেসমেন্টও নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকার আমাদের যে এই যে প্রায় 40-50 হাজার লয়ার আমাদের বিভিন্ন প্রদেশে কাজ করে, এই 40-50 হাজার লোককে চাকরি দিতে গেলে সরকারের কি পরিমাণ ভর্তুকি দিতে হতো। একটা ইন্ডাস্ট্রি সরকার ভর্তুকি দিয়ে চালায়, মন্ত্রণালয় সরকার চালায়। সরকার চালানোর খরচ কিন্তু প্রায় 5 লক্ষ কোটি টাকা বছরে, 5 লক্ষ কোটি টাকা বেতন। সেখানে আমরা আইনজীবীরা 40-50 হাজার লোক কাজ করি, নিজেরা পড়ি, নিজেরা শিখি, নিজেরা না খেয়ে না খেয়ে সিনিয়র কিছু টাকা দিলে না দিক। আমাদের এখন সময় আসছে যে 5 বছর পর্যন্ত শিক্ষানবিশ আইনজীবীদের সরকার থেকে সামান্য সুবিধা হওয়ার মাধ্যমে রাষ্ট্র একটি বিশাল কাঠামো পাচ্ছে। আর কি হচ্ছে, আমার চোখের সামনে আমি দেখি অসংখ্য ব্রিলিয়ান্ট স্টুডেন্ট 6 মাস 1 বছর পরে নানা কারণে আর আইন পেশায় থাকতে চায় না, এনজিওতে চাকরিতে চলে যায়, বিদেশে চলে যাচ্ছে, ইউনিভার্সিটি টিচার হচ্ছে, হুইচ ইজ নট ব্যাড। কিন্তু ওই যে শিক্ষানবিশ ভাতা না থাকার কারণে অনেক মেধাবী ছাত্র জীবনের শুরুতেই আইন পেশা থেকে সরে যায়, আইন পেশা বঞ্চিত হচ্ছে। আমি যখন এলএলবি পাস করলাম, এখন সবাই যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র, প্রাইভেট পাবলিক বলে আসলে কিছু নাই। প্রাইভেট ইউনিভার্সিটি বলা হয় প্রাইভেট, কিন্তু ওটা আসলে পাবলিক। যেটা পাবলিকের জন্য দরজা খোলা সেটা কিন্তু পাবলিক। যেমন পাবলিক ট্রান্সপোর্ট বলতে কিছু নাই, সব ট্রান্সপোর্টই পাবলিক, শুধু প্রাইভেট কারটা ছাড়া। আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ল ডিগ্রি করেছি, প্যারালাল আইআর পড়তাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে গিয়ে ইউনিভার্সিটি অফ লন্ডনে 2 বছর ল করেছি, বায়োলজি করেছি। ট্রাস্ট মি, প্রাইভেট ভার্সিটিতে পড়ার কারণে আমার কোথাও কোনো বাধা হয়নি, বরঞ্চ 1-to-1 এডুকেশনের কারণে আমি আমার সময় প্রসিডিউরাল ল অনেক ভালো জানতাম। আমার সময় আমি সিআরপিসি অনেকের থেকে ভালো জানতাম, সিপিসি অনেকের থেকে ভালো জানতাম, এবং প্র্যাকটিসেও কোনো অসুবিধা হয়নি। এটা কোনো বিষয় নয়, এটা নিয়ে মাথায় রাখার কিচ্ছু নাই। ল যে জানবে সে ভালো করবে। আর প্রাথমিকভাবে তোমাদেরকে তৈরি হতে হবে। পাশ করার পরে একটা কষ্টময় সময়। আমি ভেরি কনফিডেন্ট পেয়েছিলাম বায়োটলতে, ইউনিভার্সিটি অফ লন্ডনে 62% মার্কস পেয়েছিলাম। তারপরে আমার সিনিয়র কিন্তু 3 মাস আমাকে কোনো টাকা দিতেন না। আমি ওনার কাছে খুবই কৃতজ্ঞ, যা কিছু শিখেছি ওনার কাছে। কিন্তু 3 মাস আমরা টোস্ট বিস্কিট খেতাম আর চা, বিকালে চা বিস্কিট, এটাই ছিল আমাদের সম্মানী। 3 মাস পরে আমরা 10,000 টাকা পেলাম। কিন্তু স্যারের কাছে যা শিখেছি, আজকে সেখান থেকে আমরা লক্ষ লক্ষ টাকা আয় করি। আমার সিনিয়র ছিলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম, বাংলাদেশ সংবিধানের ড্রাফটসম্যান, বাংলাদেশ স্বাধীনতা ঘোষণাপত্র ড্রাফটসম্যান, আমার জানা মতে বাংলাদেশের শ্রেষ্ঠ সাংবিধানিক লয়ার। স্যারের কাছে যে বক্তব্য শিখেছি, যে লেখা শিখেছি, সেটার মাধ্যমে এখনো আমরা মনে করি এখনো করে খাচ্ছি এই প্রফেশনে। আইন পেশা খুব কষ্টের, এবং তবে কষ্ট করে ব্যর্থ হয়েছে এমন একটা নজিরও নাই। আমি বলবো যে ছাত্ররা আমাদের সাথে ছিল, আমার বন্ধু বান্ধব, জুনিয়র ফ্রেন্ড, যাদের বাংলা পারতো না, ইংলিশ পারতো না, রেজাল্ট ছিল খুবই খারাপ, তারা 10 বছর কষ্ট করেছে, আজকে তারা প্রচুর টাকা আয় করছে, প্রচুর, এবং সম্মানের সাথে, সততার সাথে। এই একটি পেশা যেখানে নিজেকে তুলে ধরার পরিপূর্ণ সুযোগ আছে, যেখানে সৎভাবে অসম্ভব রকমের সাফল্য পাওয়ার অধিকারী বা সুযোগ আছে। কয়েকটা গল্প বলে শেষ করে দেব। আমরা ননি পালকিওয়ালার সম্পর্কে প্রায়ই আমরা বলি, ভারতের অন্যতম শ্রেষ্ঠ কনস্টিটিউশনাল লয়ার ননি পালকিওয়ালা। ওনার প্রথম জীবনে উনি হতে চেয়েছিলেন আইএস অফিসার, ইন্ডিয়ান সিভিল সার্ভিসে। যখন সিভিল সার্ভিসে পরীক্ষা দিলেন, ওই দিন বন্যা হলে উনি যেতে পারেননি। এরপর উনি ইংলিশে অধ্যাপক হতে চেয়েছিলেন, ওনার ফিয়াসের কারণে এটা হতে পারেননি। বাধ্য হয়ে ল পড়লেন। ল পড়ে উনি কাঙ্গার চেম্বারে ছিলেন,
এবং 3 থেকে 4 বছরের টপ ট্যাক্স লয়ার হয়ে যান। এরপরে উনি সেই সময় আজ থেকে 60-70 বছর আগে বর্তমান সময় প্রায় 30-40 লক্ষ টাকা আয় করতেন। তো মণিপাল কিওয়ালা সম্পর্কে বলা হয় দি গ্রেটেস্ট লয়ার অফ দ্য সাবকন্টিনেন্ট, যিনি বাই ডিফল্ট লয়ার হয়েছেন, ল পড়তে চাননি। একটা গল্প হল মণিপাল কিওয়ালা সম্পর্কে। ইন্ডিয়াতে 60-এর দশকে যখন প্রথম ইন্ডিয়ার সংবিধান হলো, তখন সংবিধানের ইন্টারপ্রিটেশন নিয়ে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট খুব ইতস্ততা বোধ করতো। নতুন দেশ, স্বাধীন দেশ, কিভাবে সংবিধানকে ব্যাখ্যা হবে। তো তখন দুটি মামলা হলো, একটা হচ্ছে শঙ্করী প্রসাদ আর একটা সজ্জন সিং। এই 2 মামলায় বলা হলো, সুপ্রিম কোর্ট বললেন যে পার্লামেন্ট চাইলে ফান্ডামেন্টাল রাইটসকে ভায়োলেট করে ল করতে পারবে, অ্যামেন্ডমেন্ট করতে পারবে। ইনিশিয়াল স্ট্যান্ড ছিল। এরপর রেভারেন্ড গোলকনাথের মামলা ইস্যুটা আসলো, তখন অলরেডি সুপ্রিম কোর্ট কনভিন্স হয়ে গেছে যে পার্লামেন্ট সব ধরনের ল করতে পারবে, ফান্ডামেন্টাল রাইটসকে ভায়োলেট করে ল করতে পারবে না। রেভারেন্ড গোলকনাথের মামলা। এখন এই মামলায় তখন সুপ্রিম কোর্ট একটা ইস্যু নিয়ে আসলো যে ঠিক আছে, আমরা বলছি যে আমাদের আগের জাজমেন্টগুলো ভুল হয়েছে, কিন্তু আমরা যদি আগের জাজমেন্টগুলো বাদ দিই, তাহলে 10 বছরের যত জাজমেন্ট, যত কাজ সব এলোমেলো হয়ে যাবে। তাহলে একটা জাজমেন্ট যখন ওভাররুল করা হয়, তখন সেটা রেট্রোস্পেক্টিভ ওভাররুল হয়। যেদিন থেকে আগের জাজমেন্ট ছিল ওই দিন থেকে। এটার সমাধান জাজরা করতে পারছিলেন না। তখন একজন বিচারপতি বললেন মণিপাল কিওয়ালাকে ডেকে নিয়ে আসেন। মণিপাল কিওয়ালা তখন জেনেভা ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষে একটি আর্গুমেন্ট করছেন। ওনাকে বলা হলো, উনি বললেন উনি 3 ঘন্টার জন্য আসতে পারবেন। উনি বিশেষ প্লেনে দিল্লিতে নামলেন, নেমে 3 ঘন্টার জন্য দিল্লিতে গেলেন, সুপ্রিম কোর্টে গেলেন। 3 ঘন্টা হিয়ারিং করে আবার জেনেভা চলে গেলেন। ওই 3 ঘন্টা উনি যেটা বললেন, জুলিয়াস সিস্টেম নামে একজন রাইটারের বই থেকে উনি প্রসপেক্টিভ ওভাররুলিং এর থিওরি দিলেন যে এই ধরনের সিচুয়েশনে ওভাররুলিং হবে প্রসপেক্টিভ অনওয়ার্ডস, মানে আগের গুলো হবে না, নেক্সট থেকে হবে। এবং সুপ্রিম কোর্ট ওই আমেরিকান কনসেপশনটা নিয়ে রেভারেন্ড গোলকনাথে জাজমেন্ট দিল যে কোনো অবস্থাতেই পার্লামেন্ট ফান্ডামেন্টাল রাইটসকে ভায়োলেট করে কোনো ল করতে পারবে না। দিস ইজ মণিপাল কিওয়ালা। তোমাদের মধ্যে বা আপনাদের মধ্যে মণিপাল কিওয়ালা আছে। জাস্ট হাইড করতে হবে, খুঁজতে হবে, সার্চ করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, আর বিনয়ী হতে হবে, হাম্বল হতে হবে, সিনিয়রের বকা শুনতে হবে। আমরা যখন সিনিয়রকে একটা ড্রাফট নিতাম, 5 বার কারেক্ট করতাম, তারপরে সিনিয়র বড় ভাইকে দেখাতাম, তারপরে অ্যান্টোনিম সিনোনিম দিয়ে সুন্দর সুন্দর অক্ষর দিয়ে কিভাবে সুন্দরভাবে একটা ড্রাফট করা যায়। বিভিন্ন কেস ডিসিশনটা সরাসরি পিটিশনে দিয়ে দিতাম। ওইটা সিনিয়র পাতা উল্টে বলবে ভালো হয়েছে, বেশ করেছো, ওই 2 লাইনের জন্য। আর ভালো না হলে শুধু ভুড়ি কুচকে আমার সিনিয়র বলতেন তুমি মাইন্ড অ্যাপ্লিকেশন করোনি, আবার করে নিয়ে আসো, হয়নি। এই 4টি অক্ষর, এই 4টি অক্ষর মানে ডিজাস্টার। তো তোমাদেরকে বলবো, যখন তোমার ল পেশায় আসবে, অবশ্যই প্রচন্ড হার্ড ওয়ার্কের জন্য প্রস্তুত থাকবে। বাট আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি, আফটার 10 ইয়ার্স তোমার গাড়ি হবে, তোমার বাড়ি হবে, তোমার ফ্ল্যাট হবে, তোমার সোশ্যাল স্ট্যান্ডিং হবে, তোমার ছেলেমেয়েরা বাংলাদেশের সবচেয়ে ভালো স্কুলে পড়বে, তোমার ছেলেমেয়েরা অক্সফোর্ড ক্যাম্পাস হারবার্ডে পড়বে, সেই ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি তোমার হবে। জাস্ট প্রথম 10 বছর কষ্ট করা, আর ভাষা শেখা, আর কখনো কোর্টে তালির অর্থ 2টা, একটা হচ্ছে বক্তব্য ভালো হচ্ছে, একটা বক্তব্য শেষ করেন। থ্যাংক ইউ। আমাদের আদানের সময় হয়ে গেছে। এবং তোমাদেরকে আমি একটা কথাই বলবো, হার্ড ওয়ার্ক করতে কোনো কার্পণ্য করবে না। পৃথিবীতে আমার জানা মতে আর কোনো পেশা নাই যেখানে হার্ড ওয়ার্কের এত চমৎকার রেওয়ার্ড পাওয়া যায়। আমি খুব কম বয়সে এমপি হয়েছি, আমার কিন্তু 14 সালে এমপি হওয়ার কথা ছিল, নিশ্চিত এমপি, আমরা সেই একটা বর্জন করি। 14 সালে এমপি হলে আমার বয়স ছিল 33। পরে আমি 17 সালে 18 সালে বাই ইলেকশনে এমপি হই, মাত্র 37 বা 38 বছর বয়সে। 2nd আর 3rd ইয়াংগেস্ট এমপি ছিলাম ওই পার্লামেন্টে। কেন? ওই যে আমি লয়ার, কেন? ওই যে আমি ব্যারিস্টার, কেন? ওই যে আমার কোর্ট এক্সপিরিয়েন্স আছে। এবং কোর্টে পার্লামেন্টে যাওয়ার পরে যে 8-10 জন এমপি ল নিয়ে কথা বলতেন, তার মধ্যে আমি ছিলাম। যেটা আজকে উনি বললেন যে আপনাদের পরীক্ষা নিয়ে খুব প্রবলেম হচ্ছিল, দান করে সংসদ দাঁড়িয়ে বললাম যে বার কাউন্সিলে পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা নিতে হবে। তখন ওখানে আইনমন্ত্রীও ছিলেন, খুব দ্রুত উনি পরীক্ষার ব্যবস্থা করেছেন। একজন আইনজীবীকে, ডিস্ট্রিক্ট কোর্টের একজন আইনজীবীকে পুলিশের সাথে ঝগড়া হয়েছিল, পুলিশের সাথে মারামারি হয়েছিল, পুলিশ তাকে পেটানোর জন্য রিমান্ডে নিয়ে গিয়েছিল। সেই সময় আমরা সংসদ দাঁড়ায় 3 জন আইনজীবী আমরা একসাথে বললাম
যে আইনজীবীকে কেন রিমান্ড নিতে হবে, যদি সিসি ক্যামেরাই থাকে তাহলে রিমান্ড নেবে কেন পুলিশ মারার জন্য? আমাদের বক্তব্যের পরেই সিনিয়র আইনজীবীরাকে দ্রুত তাকে ছাড়িয়ে নিয়ে আসছে। একটা সময় সমাজ ছিল আইন ছাত্রকে পুলিশ সম্মান করত, আইন ছাত্রকে অ্যারেস্ট করতো না। আজকে আইনজীবীদেরকেও লাঠিচার্জ করে, সমাজটা আমরা নষ্ট করে ফেলেছি সকলেই মিলে, আমরা আইনজীবীরা মিলে। আমরা আমাদের এই প্রেমিসের মধ্যে এ বি সি পার্টি এনে প্রেমিসটাকে নষ্ট করে ফেলেছি। আমরা কখনো নিজেদের ডিসিশনগুলো নিজেরা দিতে পারি নাই সুপ্রিম কোর্টে। তোমরা উড বি লয়ার, তোমাদের সোশ্যাল ইঞ্জিনিয়ার, লয়ার যেমন হবে বার তেমন হবে, লয়ার বার তেমন হবে, জুডিশিয়ারি তেমন হবে, জুডিশিয়ারি যেমন হবে দেশ সেরকম হবে। শেষ একটা কথা বলে শেষ করে দিই। আমার প্রিয় একজন জাস্টিস খান্না, উনি যখন রায় দিলেন একটি এমার্জেন্সির সময় অনেক ছেলেপেলে হারিয়ে যাচ্ছিল, ডিসঅ্যাপিয়ার্ড হয়ে যাচ্ছিল, তখন ওই এডিএম যাদবপুর মামলায় বললেন ইভেন এমার্জেন্সির সময় কাউকে যদি অ্যারেস্ট করা হয় 24 ঘন্টার মধ্যে প্রডিউস করতে হবে। ওই রায় দেওয়ার সময় উনি ওনার ওয়াইফকে বললেন যে আমার এই রায় ইন্দিরা গান্ধী পছন্দ করবে না, আমি কিন্তু আমাকে চিফ জাস্টিস বানাবে না। উনি কিছুদিন পরে চিফ জাস্টিস হতেন। ওই রায় দেওয়ার পরে দেখা গেল ওনাকে বাদ দিয়ে একে রায়কে ইন্দিরা গান্ধী চিফ জাস্টিস করলেন, জাস্টিস খান্না পদত্যাগ করলেন। পদত্যাগ করার পরে সমস্ত ইন্ডিয়ার বারের লাইনে এসে তাকে গীতা উপহার দিল, তাকে কোরআন উপহার দিল, তাকে হযরত ওমরের কাহিনী শোনাবে মুসলিম, উনি সমস্ত বারের সাপোর্ট পেলেন। সেম ইন পাকিস্তান, জাস্টিস ইফতেখার যখন ভারতবর্ষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, জাস্টিস ইফতেখারকে যখন সাসপেন্ড করা হলো, উনি তখন কিন্তু এই প্রচন্ড বারের সাপোর্ট পেয়েছিলেন। পরবর্তীতে বিচারপতি খান্নাকে ইন্ডিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে হয়। যদি বলছি তোমার লয়ার, তোমাদের উপর সমাজ নির্ভর করবে, তোমাদের উপর রাজনীতি নির্ভর করবে, তোমাদের উপর দেশ নির্ভর করবে। ব্লাজা উত্তরোত্তর ভালো ভালো অনুষ্ঠান করুক, আমার তরফ থেকে ব্লাজার জন্য সকল সহযোগিতা সবসময় থাকবে। আমি ব্লাজাকে আহ্বান জানাবো বিভিন্ন প্রফেশনাল কোর্স, ফরেন্সিক মেডিসিন, ব্যালিস্টিক, ডিএনএ এবং মডার্ন যে কনসেপশনগুলো আছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, সাইবার সিকিউরিটি, এই মডার্ন জিনিসগুলো যেন ছাত্রদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করে। আমরা এই বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করব এবং ব্লাজা এগিয়ে যাক, আইন অঙ্গন এগিয়ে যাক। এই অঙ্গনে অনেক ঘটনা ঘটেছে, একসময় বলবো, আমাদের চোখের সামনে আমরা দেখেছি 6 সালে, 7 সালে, 8 সালে বিভিন্ন সময় চোখের সামনে প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়ে গেছে। এই প্রতিষ্ঠানগুলো ঠিক না করলে আমরা পরবর্তী জেনারেশনকে সুন্দর বাংলাদেশ দিতে পারবো না। সেই লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। ধন্যবাদ সবাইকে। রমাদানুল করিম।